নববর্ষ বা বৈশাখ এটি মুসলমানদের বিষয়। আমি মনে করি এটি বিশ্বাসীদের বিষয়। কেন? হাদিসে কুদসি আপনি নিশ্চয়ই জানেন, আল্লাহ বলছেন যে আমি কাল, আমি সময়, সুতরাং সময়কে তোমরা গালি দিও না। তো নববর্ষ তো সময়। এর চেয়ে বড় বড় কথা, এর চেয়ে মজবুত কথা আর কি হতে পারে? আল্লাহ নিজেই সময়। আর মানব জীবনে যা আসে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ের ফোঁটা হলো নতুন মানুষের কাছে। আমরা সেই নববর্ষকে নতুনকে আমরা কি সেভাবে গ্রহণ করতে পারছি? নববর্ষ বা পয়লা বৈশাখের যে উৎসবটি, এটি সর্বজনীন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশী সংস্কৃতি বা এই দেশের এই জনপদের মানুষের যে বিশ্বাসের আলোকে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আসলে পরিষ্কার হয়নি মানুষের কাছে, অথবা পরিষ্কার হতে দেয়া হয়নি। চারুকলা থেকে যে শোভাযাত্রাটি বের হয়, এটি ৮৬ সাল থেকে শুরু হয়। ৮৬ সালে এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ৮৯ সালে এটার সাথে যুক্ত হয় চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। তারা এটাকে বর্ণাঢ্য করে এবং এটা চলতে থাকে ১০ বছর। ৮৬ থেকে ৯৬, ১০ বছর ধরে আনন্দ শোভাযাত্রা নামে এটি বেরিয়েছে, চলেছে। ৯৬ তে এসে এটি মঙ্গল শোভাযাত্রায় দাঁড়িয়েছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, কেন আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা? এটিও এই সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এবং সাংস্কৃতিক চেতনা থেকেই হয়েছে। এবং মঙ্গল শোভাযাত্রায় যেটা যোগ হয়েছে সেটা হলো পেঁচার চেহারা, পেঁচার মূর্তি, হাতি, সাপ, ময়ূর, কুমির, এগুলো যোগ হয়েছে। এখন বাহ্যিকভাবে মনে হবে এটা কি দোষ? এটা তো দোষের কিছু না। প্রাণীর ছবি থাকতেই পারে। হ্যাঁ, আমিও মনে করি থাকতেই পারে। কিন্তু চেতনাটা কি? চেতনা হলো এই যে কয়টা আমি নাম নিলাম, এগুলো হলো একটি ধর্মের, সনাতনী ধর্মের দেব-দেবীরা এটার উপর সোয়ার হয়ে আবাহন করে, তারা আসে। হ্যাঁ? যেমন পেঁচার উপর লক্ষ্মী আসেন। হুম? ময়ূরও এরকম। আবার আরেকটা হলো শক্তির পূজা। আ যে যার ধর্ম পালন করবে, ওই নিয়ে আমার কোনো কথা নেই। জি। এটা নিয়ে আমি কোনো কথা বলছি না, নেগেটিভলি না। কিন্তু কথা হচ্ছে যে ধর্মে বিশ্বাসী সে লোকগুলো সেই ধর্ম পালন করবে। আরেকটি ধর্মের পরিচয়ে অন্য একটি ধর্মের সংস্কৃতিকে চাপিয়ে দিবে। এই কারণে কিন্তু বিশৃঙ্খলাটা হয়। এই কারণে শাহবাগী বয়ান হয়, এই কারণে বামপন্থী বয়ান হয়, এই কারণে ডানপন্থী বয়ান হয়। বাঙালি সংস্কৃতি আমাদের এখানে যে চেহারা এসেছে, বাঙালি সংস্কৃতিকেও আমি খারাপ বলব না। কিন্তু বাঙালি সংস্কৃতি যেই রূপে এসেছে আমাদের এখানে, সেটি একটি ধর্মের প্রতিনিধি হয়ে এসেছে। মানে তার সংস্কৃতিগুলো সবই একটি নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক। সমালোচনা করে, প্রতিক্রিয়া করে কিন্তু সংস্কৃতি হয় না। সংস্কৃতি হলো আমার প্রয়োজনে, আমার জাতির জন্য, আমার মাটির জন্য, আমার দেশের জন্য, আমার বিশ্বাসের জন্য, এবং আমার বিশ্বাস কোন সংস্কৃতির কথা বলে সেটাকে আমার লালন করতে হবে, পালন করতে হবে। সম্মানিত দর্শক, কিশোর কণ্ঠের আয়োজন সংস্কৃতি ভাবনা, এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে সংস্কৃতি ভাবনা প্রোগ্রামে আমি আছি উপস্থাপনায় শাহাদত সরকার। আমার সঙ্গে রয়েছে তারুণ্যের কবি, আমাদের সকলের প্রিয় মুখ, কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, বাচিক শিল্পী, নানা গুণে গুণান্বিত মানুষ এবং সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের প্রিয় কবি, কবি জাকির আবু জাফর। আসসালামু আলাইকুম। সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে এবং কখনো কখনো সে সংস্কৃতি দেখি যে হচ্ছে অপসংস্কৃতির গ্রাসে আগ্রাসিত হয়। তো আমরা আমাদের আজকে সংস্কৃতি এবং অপসংস্কৃতি এই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। কথা বলার আগে জানতে চাই কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি। এখন সময়গুলো কিভাবে কাটছে? আমার সময় খুব ছোট কাজে, মানে লিমিটেড কাজে, ছোট বলবো না, লিমিটেড কাজে। একটি হলো হয় পড়া, না হলে লেখা, আর না হলে যেমন অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান। এর বাহিরে খুব একটা সময় আমি ব্যয় করতে পারি না কিংবা করি না। এর মধ্যেই থাকি।
লেখা, পড়া আর অনুষ্ঠান। আমরা যেটা জানতে চাই আরকি, উম আমাদের সামনে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে বাংলাদেশের সংস্কৃতি জগতে একটা বড় ধরনের আয়োজন, জাতীয় উৎসব বলা যায়। এইখানে আমরা দেখি যে হচ্ছে সংস্কৃতি নিয়ে এক ধরনের বোঝাপড়ার মধ্যে একটা বিশৃঙ্খলা আছে বলা যায়। যেখানে একটা শাহবাগী বয়ান বলা হয় যেটা আছে। আরেকটা হচ্ছে বাংলাদেশের শেকড়ের বয়ান। বাট এই যে সংস্কৃতি নিয়ে দ্বন্দ্ব এবং সংস্কৃতির যে সংজ্ঞা, এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে নববর্ষ বা পয়লা বৈশাখের যে উৎসবটি, এটি সর্বজনীন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যেহেতু এটি সময়কে ধারণ করে আসে, আর সময় হলো সকলের। সূর্যের রোদ যেমন সবার, চাঁদ যেমন সবার, ফুলের ঘ্রাণ যেমন সবার, বৃষ্টি যেমন সবার, ঠিক সময়টাও সবার। তো এই সময়ের মধ্যে নতুন বছর আসে বা নববর্ষ আসে। সেই নববর্ষের ১ম দিন পয়লা বৈশাখ। পয়লা বৈশাখটা এটি প্রাচীন যুগ থেকেই হয়ে আসছে। এটি একটি উৎসব হয়ে হতে এখন এমনই হয়েছে যে সম্ভবত পয়লা বৈশাখে বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ, সব বয়সের, শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, তারা সবাই বেরিয়ে পড়েন। যে যার সুবিধা অনুযায়ী, কেউ মেলায়, কেউ রাস্তায়, কেউ উম কোনো বাগানে বা কোনো পার্কে। ঢাকায় যেমন রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, এসবে বেরিয়ে পড়ে। এখানে এটা একটা সাংস্কৃতিক আ এক ধরনের আয়োজনের মধ্যেই ঢুকে পড়েছে। আপনি যেটা বলেছেন যে এখানে যে বয়ানটা, বিশৃঙ্খলার যে বিষয়টা, আসলে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশী সংস্কৃতি বা এই দেশের এই জনপদের মানুষের যে বিশ্বাসের আলোকে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আসলে পরিষ্কার হয়নি মানুষের কাছে, অথবা পরিষ্কার হতে দেয়া হয়নি। তো যে কারণে এটা শুধু শাহবাগী না, এটা হলো যারা এখানে আ ধর্মনিরপেক্ষতার নামে আরেকটি ধর্মের সংস্কৃতিকে এখানে চাপিয়ে দিতে চায়। এই কারণে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়। যেমন ধরুন, আ রমনা পার্ক বা রমনা কিংবা চারুকলা থেকে যে শোভাযাত্রাটি বের হয়, এটি ৮৬ সাল থেকে শুরু হয়। ৮৬ সালে এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। ৮৯ সালে এটার সাথে যুক্ত হয় চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। তারা এটাকে বর্ণাঢ্য করে এবং এটা চলতে থাকে ১০ বছর। ৮৬ থেকে ৯৬, ১০ বছর ধরে আনন্দ শোভাযাত্রা নামে এটি বেরিয়েছে, চলেছে। ৯৬ তে এসে এটি মঙ্গল শোভাযাত্রায় দাঁড়িয়েছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, কেন আনন্দ শোভাযাত্রা থেকে মঙ্গল শোভাযাত্রা? এটিও এই সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এবং সাংস্কৃতিক চেতনা থেকেই হয়েছে। এবং মঙ্গল শোভাযাত্রায় যেটা যোগ হয়েছে সেটা হলো পেঁচার চেহারা, পেঁচার মূর্তি, হাতি, সাপ, ময়ূর, কুমির, এগুলো যোগ হয়েছে। এখন বাহ্যিকভাবে মনে হবে এটা কি দোষ? এটা তো দোষের কিছু না। প্রাণীর ছবি, থাকতেই পারে। হ্যাঁ, আমিও মনে করি থাকতেই পারে। কিন্তু চেতনাটা কি? চেতনা হলো এই যে কয়টা আমি নাম নিলাম, এগুলো হলো একটি ধর্মের, সনাতনী ধর্মের দেব-দেবীরা এটার উপর সোয়ার হয়ে আবাহন করে, তারা আসে। হ্যাঁ? যেমন পেঁচার উপর লক্ষ্মী আসেন। হুম? ময়ূরও এরকম। আবার আরেকটা হলো শক্তির পূজা। আ যে যার ধর্ম পালন করবে, ওই নিয়ে আমার কোনো কথা নেই। জি, এটা নিয়ে আমি কোনো কথা বলছি না, নেগেটিভলি না। কিন্তু কথা হচ্ছে, যে ধর্মে বিশ্বাসী সে লোকগুলো সেই ধর্ম পালন করবে। আরেকটি ধর্মের পরিচয়ে অন্য একটি ধর্মের সংস্কৃতিকে চাপিয়ে দিবে। এই কারণে কিন্তু বিশৃঙ্খলাটা হয়। এই কারণে শাহবাগী বয়ান হয়, এই কারণে বামপন্থী বয়ান হয়, এই কারণে ডানপন্থী বয়ান হয়। এই ক্ষেত্রে আমার মনে হয় যারা বাংলাদেশপন্থী, জি। যারা বাংলাদেশী সংস্কৃতিকে বিশ্বাস করেন, চর্চা করেন এবং চর্চা করতে চান, তাদের প্রত্যেকের উচিত হলো
এই সংস্কৃতিকে প্রবলভাবে ধারণ করা। এখানে একটু জানতে চাই এই যে বাংলাদেশী সংস্কৃতির প্রসঙ্গ চলে আসছে। তো এই বাংলাদেশী সংস্কৃতি বলতে আসলে আমরা আ মানে কি বুঝবো? মানে এর ভৌগোলিক বলি বা আ প্রতীকী ব্যাপার বলি বা যে বিষয়গুলো মানে কোন জায়গাটুকুকে আমরা বাংলাদেশী সংস্কৃতি বলে মিন করব? কারণ এখানে তো একটা বড় একটা অংশ হচ্ছে বাঙালি সংস্কৃতি বলে পরিচিত এবং আ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের সবার উপরেই সেকুলারিজম এর নাম দেই বাঙালি সংস্কৃতি ভর করে আছে। যেটাকে মূলত বাংলাদেশপন্থী আমরা যারা তারা বলছে যে সাংস্কৃতিক আগ্রাসন। এখানে বাংলাদেশী সংস্কৃতি বলতে আসলে আমরা কোন জায়গাটুকু চিহ্নিত করব? এটা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে মজার ব্যাপার হলো আমি আগেই বলেছি যে আমাদের এখানে আ বিভিন্ন শব্দ, বাক্য এবং বয়ানের ফাঁদে বয়ানটা একরকম বাহ্যিকভাবে দেখা যায় এটা জাতির জন্য। কিন্তু আসলে অভ্যন্তরীণভাবে এটা জাতিকে পিছিয়ে দেয়ার, জাতিকে ধ্বংস করার কিংবা জাতিকে একটি অন্য চেতনায় উদ্বুদ্ধ করার আয়োজন। অর্থাৎ বাহিরের আবরণ আর ভেতরের কাহিনী কিন্তু এক থাকে না। বাঙালি সংস্কৃতি আমাদের এখানে যে চেহারা এসেছে, বাঙালি সংস্কৃতিকেও আমি খারাপ বলব না। কিন্তু বাঙালি সংস্কৃতি যেই রূপে এসেছে আমাদের এখানে, সেটি একটি ধর্মের প্রতিনিধি হয়ে এসেছে। মানে তার সংস্কৃতিগুলো সবই একটি নির্দিষ্ট ধর্মকেন্দ্রিক। আমাদের এই বাংলাদেশী আমি যেটাকে বলছি, এই জনপদের এটা হলো ভাটি অঞ্চল। হাজার বছরের ইতিহাস এর সাথে জড়িয়ে আছে। আমি যদি একেবারে স শশাঙ্ক থেকে ধরি, রাজা শশাঙ্ক ৭ম শতাব্দীর ১ম এই ভাটি অঞ্চল বা ভারত উপমহাদেশের ১ম স্বাধীন রাজা তিনি। তার থেকেও যদি আমি ধরি, তারও নিজস্ব সংস্কৃতি ছিল। এবং আপনাকে এটা আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, রাজা শশাঙ্ক তখন তার রাজ্য ছিল যখন পৃথিবীতে মুহাম্মদ সাঃ জীবিত ছিলেন। এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। তিনি এখানকার এই ভাটি অঞ্চলের চিন্তা, ভাবনা, এখানকার মাটি ও মানুষের যে আ সংস্কৃতি সেটাকে ধারণ করেছেন। তারপরে পাল বংশ আসলো তারপরে। পাল বংশ এসে পাল বংশ কিন্তু বৌদ্ধরা হলো পাল বংশের মূলত আ প্রতিনিধিত্ব করেছেন। বৌদ্ধরা এসেও এই সংস্কৃতি, এই মাটির সংস্কৃতিকে লালন পালন করেছেন। বৌদ্ধদের পরে আসলো সেন বংশ। সেন বংশ এসে তারা ১০০ বছর বা ১০০ বছরের একটু বেশি সময় এখানে শাসন করেছিলেন এবং তারা সেন বংশের লোকেরা ছিল দক্ষিণ ভারতের। তারা বরং এখানে আগন্তুক ছিল। এখন মুসলমানদেরকে আগন্তুক বলা হয়, কিন্তু আসলে না। সেনেরা এখানে আগন্তুক ছিল। তারা এসে তারা সংস্কৃত যে ভাষা, যে আ সংস্কৃত ভাষার সংস্কৃতি, এটাকেই তারা uphold করেছেন, এটাকে লালন করেছেন, এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন এবং সেনেরা যখন ক্ষমতায় আসলেন তখন বাংলা ভাষাকে অচ্ছুত ভাষা হিসেবে গণ্য করা হয়েছে এবং এটাকে আ বলেছে যে বাংলা ভাষায় যে কথা কবে সে নরকে যাবে। এটি নরকের রৌরব ভাষা। নামক নরকে। হ্যাঁ, রৌরব নামক নরকে তারা যাবে। সেন বংশের পরে এসে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি এসে তিনি নদিয়া কি বলে লক্ষণ সেনকে পরাজিত পরাজিত করে। করলেন বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে। তারপর থেকে আবার সংস্কৃতির বিবর্তন ঘটেছে অন্যভাবে। বাংলা ভাষার উত্থান ঘটেছে সুলতানি আমলে। তো কিভাবে ঘটেছে? ঘটেছে এখানকার মানুষের মূলত বিশ্বাস থেকে। প্রথমত সংস্কৃতির ১ম বিষয় হলো বিশ্বাস। সংস্কৃতি কিন্তু বিশ্বাস থেকেই বের হয়। বিশ্বাস যা তার বাহ্যিক প্রতিফলন, তার বাহ্যিক রং, তার আবরণ, তার পোশাক সবই হলো ওই বিশ্বাসের বহিঃপ্রকাশ। এখানকার মানুষ কিন্তু বিশ্বাসী মানুষ। ৯০ ভাগ মানুষ একটি ধর্মকে বিশ্বাস করে। আবার এখানকার যে প্রকৃতি, এখানকার যে আবহাওয়া, এখানকার যে ফসল, এখানকার যে ফল, ফুল, বৃক্ষ এটারও একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই পরিবেশ, সমাজ, বৃক্ষ, প্রকৃতি এবং মানুষের বিশ্বাস সবকিছু মিলে যে সংস্কৃতির রসায়ন সেটি হলো বাংলাদেশী সংস্কৃতি। খুবই চমৎকারভাবে বাংলাদেশ সংস্কৃতি উপস্থাপন করেছেন। আলোচনার মধ্যে একটা বিষয় আসছিল যে মানে এখানকার ৯০ ভাগ মানুষের বিশ্বাস। আ মানে আমরা যেটা দেখি সচরাচর যে ৯০ ভাগ মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসকে উপস্থাপন করতে গেলেই এক ধরনের অ্যাটাকিং এর শিকার হতে হয় তত্ত্বগতভাবে বা বয়ানগতভাবে এবং এটাতে দেখি যে আমাদের মূল স্ট্রিম মিডিয়াও সহযোগিতা করে।
অর্থাৎ এখানে যেটাকে মুসলিম সংস্কৃতি বলে প্রেজেন্ট করে বা অপর করার চেষ্টা করা হয় ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে। তো এই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখেন যে বাংলাদেশ সংস্কৃতির ধর্মীয় প্রভাবটা কতটা বা অন্যান্য সংস্কৃতির ক্ষেত্রে ধর্মের প্রভাবটা কতটুকু? এটি একটি খুব প্রচলিত প্রশ্ন এবং পরিস্থিতিটা এমনই পরিচিত সবার কাছে। কিন্তু এটার যে জবাবটা সবাই দেয় আমি সেই জবাবটা দিব না। আমি মনে করি আমাদের যে চাহিদা, আমাদের যে চিন্তা, আমাদের চাহিদা এবং চিন্তাগত দুর্বলতা আছে। আমাদের কথা বলছি, বিশ্বাসীদের কথা জি, বলছি জি, জি। আমি। আমরা ভাবি যারা বাঙালি সংস্কৃতির কথা বলে তারা কেন আমাদের কথা বলবে না? তারা কেন আমাদের কথা বলে না? আমরা ভাবি যারা বাঙালি সংস্কৃতির প্রচারণা করে তারা মিডিয়া করেছে, মিডিয়া হাউস করেছে, সেই হাউস আমাদের কথা কেন বলে না? আমি চিন্তার দুর্বলতা বলছি এই জায়গাটায়। তারা তো আমাদের কথা বলবে না। আপনি আমি কি আমাদের কথা কতটা বলছি? কেন বলছি না? আপনি বিশ্বাসীদের কথা বলছেন, বিশ্বাসীদের মিডিয়া নাই কেন? কি অভাব আছে? টাকা পয়সার খুব অভাব? তা তো মনে হয় না। কেন মিডিয়া নেই? কেন সাংস্কৃতিক ইনস্টিটিউশন নেই? কেন প্রবলভাবে আমরা বাংলাদেশকে আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি না? এই বাংলাদেশ আমারও, এই মাটি আমারও, আমি এই মাটির সন্তান। এটি গৌরবের সাথে কেন বলতে পারি না আমরা? কারণ এখানে আমি জন্মগ্রহণ করব সেটা আমার ইচ্ছায় তো আমি জন্মগ্রহণ করিনি। যিনি আমাকে পাঠিয়েছেন, যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, তিনি আমার জন্য আমার মাতৃভূমিকে নির্ধারণ করেছেন বাংলাদেশ। দিস ইজ মাই কান্ট্রি। যেটা আপনি নিশ্চয়ই পড়েছেন আ সৈয়দ মুজতবা, যিনি রোমান কি রম্য রচনায় বিখ্যাত জি। মুস্তফা আলী। তার ইয়েতে যেমন আফগানিস্তানের সেই লোকটি বলছে ইন হাস্ত ওয়াতানাম, এটিই আমার মাতৃভূমি, এটি আমার বাংলাদেশ। এই কথাটা বলবো না কেন? আমরা যেটুকু বুঝি আমাদের বিশ্বাসের সংস্কৃতি, আমাদের মাটি ও মানুষের সংস্কৃতি, আমাদের কোমলতার সংস্কৃতি, আমাদের মৌসুমী বায়ুর সংস্কৃতি, আমাদের নববর্ষের সংস্কৃতি, আমরা এগুলোকে আমাদের কেন করতে পারছি না? এই জিজ্ঞাসাটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এটা আমি সমালোচনা করছি না। আমি চিন্তার জন্য কথাগুলো বলছি। আমাদেরকে চিন্তাগত পরিবর্তন আনতে হবে। যে আমার কাজ আমাকে করতে হবে। এটা আরেকজন তো করে দিবে না। সে তার কাজ করবে। সে তার কাজ করবেই। আমার ঘর না থাকলে আমার কোনো নির্দিষ্টতা থাকবে না। আমার নির্দিষ্টতার জন্য আমার ঘর লাগবে। আমার বলার জায়গা থাকতে হবে। আমি যেটা বলব সেটা সাধারণ জনগণের কাছে যেতে হবে। তার জন্য মিডিয়া দরকার। আবার আমার বলার জন্য আমার লেখাপড়া থাকতে হবে। তার জন্য আমার গবেষণা দরকার। আমাকে এই মাটিকে বুঝতে হবে, এই মানুষকে বুঝতে হবে, এই সোসাইটিকে বুঝতে হবে। এখানকার মাটি, মানুষ, আবহাওয়া, পানি, বৃষ্টি, রোদ প্রত্যেকটার আলাদা বৈশিষ্ট্য আছে যেটা পৃথিবীর কোনোটার সাথে মিলে না। এই ফ্যান্টাস্টিক বিষয়গুলোকে আমরা আমাদের সংস্কৃতির সাথে মিলাতে হবে, মিশাতে হবে। যেটা নিয়ে শুরু করেছে আমি এখানে একটা টুইস্ট আছে। সেটা হলো নববর্ষ বা বৈশাখ। এটি মুসলমানদের বিষয় আমি মনে করি। এটি বিশ্বাসীদের বিষয়। কেন? হাদিসে কুদসি আপনি নিশ্চয়ই জানেন আল্লাহ বলছেন যে, "আমি কাল, আমিই সময়। সুতরাং সময়কে তোমরা গালি দিও না।" তো নববর্ষ তো সময়। এর চেয়ে বড় কথা, এর চেয়ে মজবুত কথা আর কি হতে পারে? আল্লাহ নিজেই সময়। আর মানব জীবনে যা আসে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়ের ফোঁটা হলো নতুন মানুষের কাছে। আমরা সেই নববর্ষকে নতুনকে আমরা কি সেভাবে গ্রহণ করতে পারছি? কিংবা আমরা গত বছরকে ভাবছি যে আমাদের কি, কি করার ছিল, কি, কি করা হয়নি। আগামী বছর আমরা কি, কি করব? গত বছরের চেয়ে আরো প্রবলভাবে আমরা করব। এই ভাবনাটা আমাদের ভাবতে হবে। তাহলে বুঝা যাবে তখন ওরা কি কাজ করছে, আমরা কি কাজ করছি। সমালোচনা করে, প্রতিক্রিয়া করে কিন্তু সংস্কৃতি হয় না। সংস্কৃতি হলো আমার প্রয়োজনে, আমার জাতির জন্য, আমার মাটির জন্য, আমার দেশের জন্য, আমার বিশ্বাসের জন্য এবং আমার বিশ্বাস কোন সংস্কৃতির কথা বলে সেটাকে আমার লালন করতে হবে, পালন করতে হবে। ধন্যবাদ। এখানে আরেকটু যুক্ত করতে চাই। আমরা শুরুতেই আলোচনায় শুনেছি আপনার যে এটা মানে যে নববর্ষের আনন্দ শোভাযাত্রা যেটা এবার বৈশাখী শোভাযাত্রা করা হলো। সেটা ঢাকা চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে হয়ে থাকে। এখানে চারুকলা স্টুডেন্টদের একটা বিশাল অবদান আছে এবং আমরা এটাও জানি যে এখানে অনেক বিশ্বাসী ছেলেমেয়েও পড়ে।
কিন্তু আধুনিক যুগে, নেটের যুগে আমি যখন হচ্ছে বৈশাখের একটা আর্ট মানে খুঁজতে যাই, সার্চ করি, তখন যে আর্টটা পাচ্ছি সেখানে আমি দেখছি যে হচ্ছে এমন কতগুলো সিম্বল আছে যেগুলো আমার বিশ্বাসের সঙ্গে যায় না। আমার প্রশ্ন যে হচ্ছে এই যে বিশ্বাসী ছেলেমেয়ে, তাহলে কি তারা আ এরকম ধরনের চিন্তা করছে না যে বৈশাখটা আমারও, এই বৈশাখের সঙ্গে আমার মানে আযানের সম্পর্ক রয়েছে, আমার মসজিদের মিনারের সম্পর্ক রয়েছে, আমার পিতার মাতার সকালের প্রার্থনার সম্পর্ক রয়েছে। তাহলে এই জিনিসগুলা কেন আসছে না বা আসাটা কতটুকু দরকার? আসাটা তো খুবই দরকার, জরুরি, খালি দরকার না, এটা জরুরি। কিন্তু আপনি যাদের কথা বললেন যারা বা বিশ্বাসী আছে তাদের স্রোতটা নিশ্চয়ই প্রবল না। প্রবল যেটা সেটি বয়ে যায়। ঘটছে, জি। এটা হলো পানির ধর্ম, এটি হলো মিছিলের ধর্ম। মিছিল হলো যেটা শক্তিশালী সে সারভাইভ করে। আর দুর্বল সবসময় পেছনে থাকে অথবা পড়ে থাকে। সেই অর্থে যে সিম্বলগুলো আমরা বৈশাখের পাই সেটাই প্রবলভাবে আসে। সেটাকেই ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। তো ইউনেস্কোর কাজ করেছে। আর সিম্বলগুলো যারা বানায় তারা তাদের কাজ করছে। কিন্তু ওই যে বললাম যারা বিশ্বাসী মানুষ তারা যে পদক্ষেপটা নেয়া দরকার সেটি তারা নিচ্ছে না, নিতে পারছে না কিংবা নেয়ার সুযোগ পাচ্ছে না। তো সুযোগটা করতে হবে। আমি আবারও সে একই কথা বলবো, এটা গুরুত্বপূর্ণ এইজন্য যে একজন ব্যক্তি তিনি তার পরিবারের জন্য কাজ করবেন। সে তো আমার পরিবারের জন্য কাজ করবে না। আমি কি আপনার পরিবারের জন্য কাজ করব? আপনার পরিবারের কাজ আপনাকেই করতে হবে। সুতরাং আমার বিশ্বাসের কাজ আমাকে করতে হবে। তার বিশ্বাসের কাজ সে করছে। তার বিশ্বাস হলো যে এখানে উম আ মঙ্গল হলো পেঁচার মধ্যে, মঙ্গল হলো সাপের মধ্যে, মঙ্গল হলো কুমিরের মধ্যে, মঙ্গল হলো লক্ষ্মী দেবীর মধ্যে কিংবা শিবের মধ্যে। আমি এটাকে নিন্দা করি না। এটা তার বিশ্বাস। কিন্তু যিনি বিশ্বাস করছেন যে না এর বাইরে আমার সংস্কৃতি আছে। তো আপনার সংস্কৃতিটা জনগণের সামনে হাজির করুন। আপনি কেন গোলাপের সিম্বল বানাতে পারছেন না? আপনি কেন নক্ষত্রকে আনতে পারছেন না? আপনি কেন চাঁদ, সূর্যকে আনতে পারছেন না? আপনি কেন আপনার নদীকে আনতে পারছেন না? এটা তো আপনার ব্যর্থতা। এটা তাদের না। হ্যাঁ, আপনাকে যখন আপনি শক্তিমান হবেন তখন আপনার যখন প্রবল হবে তখন অটোমেটিক্যালি ওটা দূরে সরে যাবে। মানুষের কাছে সেটাই যাবে এবং বিস্ময়ের বিষয় হলো এটা বুঝে এরকম জেনারেশন কয়টা আছে? নাই। বলতে গেলে নাই। মানে বিশেষ করে আমি বলছি যারা হয়তো এটা অনেক দূর পড়াশোনা করে আসে, তখন তারা এটা ধরতে পারে যে এর পেছনে কি আছে, দর্শনটা কি? হোয়াট ইস ফিলোসফি? কিন্তু যারা ইয়াং, তারুণ্য, ইউনিভার্সিটিতে পড়ছে, টগবগে যুবক, তারা কিন্তু এটাকে একটা আনন্দের বিষয় হিসেবেই নিচ্ছে। হয়তো সে তার ভিতরে বিশ্বাস আছে। সে বিশ্বাসী। কিন্তু সে এটা যে বিশ্বাসের পরিপন্থী কাজ এটা বুঝেই না। এটাও কিন্তু সাংস্কৃতিক মানে একটি ভয়ংকর আনন্দ ভোগ আগ্রাসন। করতে গিয়ে সে তার বিশ্বাসের হ্যাঁ, কিন্তু সেটা বুঝতেই সাইডটা, পারছে না। আচ্ছা, আচ্ছা। জিনিসটা এই জায়গায় এসে গেছে। এখন এটা বোঝানোর দায়িত্ব কার? এটা বোঝানোর দায়িত্ব যারা বুঝে তাদের। যারা বুঝে, যারা বাংলাদেশকে own করতে চায়, বাংলাদেশের সংস্কৃতিকে own করতে চায়, তাদেরকে এই আধুনিক সময়ে এগিয়ে যাবার জন্য যা, যা দরকার সেটার পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপের কথা আমি আবারও বলব, অবশ্যই মিডিয়া, অবশ্যই সাংস্কৃতিক ইনস্টিটিউশন, অবশ্যই রিসার্চ গ্রুপ। রিসার্চ করতে হবে। করতে হবে এই কারণে বিশ্বাস বা ইসলামের কথা আমরা বলি। ইসলাম যে সংস্কৃতিকে অ্যাবসর্ব করেছে গোটা পৃথিবীতে, ইসলামিক সংস্কৃতির মধ্যে পৃথিবীর সমস্ত সমাজের সংস্কৃতি অ্যাবসর্ব আছে। ইসলাম কোনো সোশ্যাল কালচার, ইকোনমি কালচার, ফ্যামিলি কালচার, কান্ট্রি কালচার, নেশন কালচার কোনোটাকেই বাদ দেয় নাই, শুধুমাত্র যেটাকে শের কাছে সেটা ছাড়া। বাকি সব অ্যাবসর্ব করে ফেলেছে। এই অ্যাবসর্ব করার কারণে ইসলাম হলো এখন বিশ্বব্যাপী এবং ইসলাম যে বিশ্বময়ী একটি জীবন ব্যবস্থা। আমরা তো বলি যে কমপ্লিট কোড অফ লাইফ, হ্যাঁ? ইসলাম সম্পূর্ণ জীবন বিধান। ব্যবস্থা। কিন্তু আমরা কি আসলে গভীরভাবে এটা ভাবি কেন সম্পূর্ণ জীবন ব্যবস্থা? এই ভাবনা তো আমাদের জাগে না। আমি আ পোশাক পরবো কিভাবে? আমি খাবো কিভাবে? ঘুমাবো কিভাবে? চলবো কিভাবে? কিভাবে কথা বলবো? কিভাবে কাজ করব? এই সবই তো এর মধ্যে। তাই না? তো আমরা এটাকে কেন ওইভাবে নিচ্ছি না, নিতে পারছি না? এর জন্য আমি মনে করি আমাদের আম রিসার্চ হওয়া উচিত এবং সেটা প্রবলভাবে
প্রচারিত হওয়া উচিত। সেটা প্রিন্টেড মাধ্যমে, সেটা ডিজিটাল মাধ্যমে, সেটা বক্তৃতায়, সেটা আলোচনায়, সেটা সেমিনারে এটা হওয়া উচিত। এবং উচিত মানে এটা বহু আগ থেকে হওয়া উচিত ছিল। যে কারণে আমাদের জেনারেশনের মধ্যে অনেক অন্য ধর্মের সংস্কৃতি ঢুকে পড়েছে। তারা লালন করছে, পালন করছে, কিন্তু এটা বুঝতেই পারছে না এটা যে আমাদের সংস্কৃতি নয়। বিয়ের অনুষ্ঠানের কথা ধরুন, এখন ৬-৭ টা অনুষ্ঠান হয় একটি বিয়েতে। এর মধ্যে আকদা ছাড়া বাকি কোনোটাই ইসলামিক সংস্কৃতির মধ্যে পড়ে না। শুধু আকদা কবুল করলো আর ২ জন কবুল বলল আর হুজুর আসলো বলল, এছাড়া আর কোনোটাই ইসলামী সংস্কৃতির মধ্যে নাই। কিন্তু এটা যে ইসলামী সংস্কৃতি নয় এই বোধই তো নাই মানুষের। তাহলে বিশ্বাসটা কোথায় দাঁড়াচ্ছে? এই প্রশ্নের মুখোমুখি প্রত্যেকটি বিশ্বাসী মানুষকে হতে হবে, হওয়া উচিত এবং এই বিশ্বাস লালন করা উচিত। জি, ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাই যে হচ্ছে আপনি আলোচনার মধ্যে বললেন যে হচ্ছে আল্লাহ বলেছেন যে আমি কালবার সময়। এটা একটা তাত্ত্বিক বিষয়। এর সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে বাংলা নববর্ষের যে সূচনা বলা হচ্ছে যে হচ্ছে এটা আ নবাব সরি বাদশাহ আকবরের সময় করা হয় এবং এটা করা হয় হিজরি সনের সঙ্গে মিলিয়ে আরকি। এখন আমরা বর্তমানে যেটা করছি যে হচ্ছে মানে দিল্লি না ঢাকা, ঢাকা বলছি। মানে ঢাকার সংস্কৃতি বলছি। আবার বাদশাহ আকবর বা সম্রাট আকবর প্রচলিত সনকে আমরা বাংলা সন বলছি। এইটা মানে কেন বলছি বা এটা আসলে বাংলার জন্য কিনা এটা একটু জানতে চাই? হ্যাঁ, obviously বাংলার জন্য। সম্রাট আকবর আ তিনি সিংহাসনে আরোহণ করেন ১৫৫৬ সালে। তিনি যখন সিংহাসনে আসেন তখন তিনি দেখছেন যে দক্ষিণ ভারত বা এই ভাটি অঞ্চলের মানুষদের এরা বাংলা তো তখন বিশাল এরিয়া ছিল। বঙ্গ যেটা ছিল আরকি। বঙ্গ তখন তো আর বাংলা ছিল না। তো বঙ্গ এবং এই অঞ্চলটা তো অবশ্য বাংলাই ছিল। তো তিনি দেখছেন যে এখানকার ফসল যারা কৃষি শিল্পী যারা কৃষিকাজের সাথে জড়িত, তারা খাজনা দেন ফসল উঠলে। কিন্তু যে সৌর ক্যালেন্ডার সাজানো আছে সেই ক্যালেন্ডারের সাথে এটা মিলে না, ঋতুর সাথে মিলে না। সে কারণে তিনি চিন্তা করলেন যে এমন একটা ক্যালেন্ডার প্রণয়ন করা যায় কিনা যেটা আ এখানকার কৃষি শিল্পীদের সাথে মিলে যায়, ফসলের সাথে মিলে যায়। সেই চিন্তা থেকে তিনি ১৫৮৪ সালে ৫৬ তে তিনি সম আসেন। ৮৪ সালে এসে তাঁরই একজন বিখ্যাত বিজ্ঞানী, জ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী ফতিউল্লাহ সিরাজি তাকে ডেকে বললেন যে, "এরকম কি করা যায় একটু দেখো।" তিনি গবেষণা করে তিনি সৌরসন এবং চান্দ্রসনকে মিলিয়ে বাংলা সনের প্রবর্তন করলেন। উম মজার ব্যাপার হলো তিনি এটাকে চান্দ্রসন মানে এটি হলো হিজরি সন। আর আপনি জানেন যে হিজরি মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, সেই দিনটি থেকে শুরু করে এটা হিজরি সনটা শুরু। তিনি হিজরত করেন ৬২২ খ্রিস্টাব্দে। তিনি মক্কা থেকে মদিনায় যান ৬২২ এ। তো ঠিক এই হিজরি সন এবং সৌর সনকে মিলিয়ে মূলত হিজরি সনকে ধারণ করেই বাংলা সনটা হয়েছে। যে কারণে ১৪০০ কাটায় আছে ২ টাই আ এ এ কাছাকাছি। এখানে একটু নোক্তা দিই। তার মানে যে হচ্ছে যে বাংলা সন তার উৎপত্তিতে আমরা দেখতে পাচ্ছি যে হিজরি সন বা হচ্ছে মুসলমানদের একটা যে ঐতিহ্যের ব্যাপার হিজরত সেটা জড়িত। তার মানে শিকড়গতভাবে বাংলা নববর্ষে একটা আ মুসলমানদের কালচারের সঙ্গে সম্পর্ক আছে বলে প্রতীয়মান একদম হচ্ছে। তাই, এবং শুধু সেটা না, ওই সময় ওখানে এই অঞ্চলের মানুষেরা হিজরি সনকেই ফসলি সন হিসেবে গ্রহণ করেছিলেন। মানে হিজরি সনটা এত প্রবলভাবে ছিল, যে কারণে হিজরি সনকে সেটাকে অ্যাকোমোডেট করতে হলো। যাই হোক, তো ১৫৮৪ সালে এটি হলো। কিন্তু এটা আ প্রতিষ্ঠা হয়েছে ১৫৫৬ থেকেই হিসাবটা। কেন? কারণ সম্রাট আকবরের ক্ষমতা আরোহণকে ঐতিহাসিকভাবে স্বীকৃতি দেবার জন্য বা স্মরণীয় করে রাখার জন্য ওই পেছন থেকে এটা চালু গণনা হলো। আ এবং এই সনের নাম ছিল তারিখে ইলাহি বা তারিখে আকবরী। আবার ফসলি সনও এটার নাম ছিল। মজার ব্যাপার হলো তখন এখনকার মতো মাসগুলো এত সুচারুভাবে ছিল না। তখন বাংলা সন ৩০ মাস, বাংলা মাস ৩০ ছিল কোনটা, কোনটা ৩১ ছিল, কোনটা ৩২ ছিল। পরে এসে আবার আরবি সন হলো ২৯ এবং ৩০। ৩১ ও নাই, ২৮ নেই। একটা ২৯, একটা ৩০। জি। একটা ৩০ হলে পরেরটা ২৯।
পরেরটা ২৯ হলে তারপরেরটা ৩০। জি। এজন্য রোজা দেখবেন রোজার মাসে ১ বছর ২৯ হলে পরের বছর ৩০ হয়। এটাই নিয়ম। তো ইংরেজি মাসে আবার ৩১ আছে, ৩০ আছে, ২৮ দিনও আছে লিপ ইয়ারের কারণে বা ফেব্রুয়ারি যেটা। তো এই বাংলা সনটা ৩২ ছিল, ৩০ ছিল, ২৯ ছিল। এটাকে সংশোধন করার জন্য একটা কমিটি হয়েছিল ভারতে। এটা পাকিস্তান হয়নি তখন, তারও আগে। তারা একটা সংশোধন এনেছেন, সেটা একেবারে মীমাংসা হয়নি। পরে এসে ১৯৫১ সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে একটি কমিটি হয়েছে। সেই কমিটি এখনকার এই সৌন্দর্য রূপটা দিয়েছেন। এখনকার বাংলা মাসগুলো ৩০ আর ৩১ জি। ৩০, ৩১। তো এইটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং এটাকে আরো ফাইনেস্ট করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ছেলে ডক্টর তকিউল্লাহ। দেয়ার কারণে আমরা এটাকে চমৎকারভাবে পেয়েছি এবং আমরা ১৪ই এপ্রিল নববর্ষ পালন করি। কিন্তু কলকাতা এবং ভারতের নববর্ষ কিন্তু ১৫ এপ্রিল পালন করে। তারা ১৪ এপ্রিল করে না। ১৫ এপ্রিল তারা পালন করে। তার মানে হলো, আপনি যে প্রশ্নটা করলেন, এটার সাথে আসলে মুসলমানদের একটি শেকড় আগে থেকেই জড়িত। বাংলার নববর্ষের শেকড়টা মুসলমান থেকেই মূলত এসেছে। বিশেষ করে বাংলার নববর্ষেরটা। যেহেতু সম্রাট আকবর থেকেই এটা প্রচলন। তবে তারও আগে এটা চৈত্র মাসের শেষ তারিখ এবং বৈশাখের ১ম তারিখ উদযাপিত হতো। শেষ তারিখটা ওই যে শেষ তারিখটা আসছে এজন্য যে আ শেষ তারিখে যত লেনা-দেনা ছিল সব পরিশোধ করতে হতো। আর বৈশাখে যারা জমিদার ছিল তারা তাদের প্রজাদেরকে মিষ্টি মুখ করাতেন। এইজন্য এটা নতুন বছরের আ হাল খাতাও নতুন করে খুলতো। আগের হাল খাতাটা বন্ধ হয়ে যেত ৩১শে চৈত্রে। আর পয়লা বৈশাখে এসে নতুন হাল খাতা, আর সেই সাথে মিষ্টি মুখ করাতেন। এইখান থেকে এই উৎসবের শুরুটা। তবে আধুনিক বৈশাখ যেটা উৎসব শুরু হয় সেটা ১৯১৭ সাল থেকে শুরু হয়েছে। ১৭ সাল থেকে যুক্ত হতে এটা আরো প্রবলভাবে হয় ১৯৬৭ সালে। ৬৭ সালে রমনা বটমূল থেকে শুরু হয়। তো এখানে একটা টুইস্ট আছে যে বটমূল, যে কথাটা, বটমূলের এটা কিন্তু বটগাছ নয়, এটি অশ্বত্থ গাছ। অশ্বত্থের নিচেই হয় কিন্তু বট হিসেবে এটা চাউর হয়েছে, এখন রমনা বটমূলে হয়। এরপরে ৮৬ সালে এসে আনন্দ শোভাযাত্রাটা যোগ হলো। এই হলো মোটামুটি উম কাহিনী। এ এখানে একটা প্রশ্ন এসে যায়। রমনা বটমূলের ৬৭ যে আ নববর্ষ উদযাপন। হুম, হুম। আ এই প্রসঙ্গ আসলেই আসে হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের কথা। আ আবার দেখি যে বাংলাদেশী সংস্কৃতির প্রসঙ্গ, অর্থাৎ বাঙালি এবং বাংলাদেশী সংস্কৃতির একটা বিষয় চলে আসে এবং আরেকটা বয়ান হাজির থাকে যে বলা হয় যে হচ্ছে বাঙালি মুসলমানকে তার সংস্কৃতি থেকে সরিয়ে নিয়ে গিয়ে আ কালচারাল হেজিমনির মধ্যে ফেলার জন্য মূলত ছায়ানট রমনা বটমূলের সাংস্কৃতিক চর্চাটা শুরু করে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্য অনেকটা বলে ফেলেছি আমি। মানে বারবার একই রকম হয়ে যাচ্ছে বিষয়টা। বিষয় হলো ওই যে আমি গোড়ায় যেতে চাই। আ আগ্রাসী যখন সাংস্কৃতিক আগ্রাসনটা পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর। যেকোনো জাতির জন্য সাংস্কৃতিক আগ্রাসনের চেয়ে ভয়ংকর কোনো আগ্রাসন নেই। যুদ্ধ কিছু মানুষকে হয়তো মৃত্যু মুখে ঠেলে দেয়। কিছু মানুষকে পঙ্গু করে। কিন্তু বাকি মানুষদেরকে কিছু করতে পারে না। কিন্তু সাংস্কৃতিকভাবে যদি পরাজয় ঘটে তখন কোনো জাতির কেউ বেঁচে থাকে না স্বাভাবিকভাবে। অর্থাৎ বেঁচে থাকে না বলতে সে তার বিশ্বাসের আলোকে বেঁচে থাকতে পারে না। এ কারণে পৃথিবীতে যেকোনো জাতিকে ধ্বংস করার জন্য আগে সাংস্কৃতিক আগ্রাসন চালানো হয়। যেটি বাংলাদেশে প্রবলভাবে এই আগ্রাসনটা চলেছে। এটি শুরু হয়েছে একেবারে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে। পাকিস্তান যখন আলাদা রাষ্ট্র হলো, এটি পূর্ব বাংলা ছিল বা পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব বাংলাও না, পূর্ব পাকিস্তান। তো তখন থেকে সাংস্কৃতিক আগ্রাসনটা শুরু হয়েছে। ৫২ যখন ভাষা আন্দোলন হলো বাংলাদেশে, ভাষা আন্দোলনের ভেতর দিয়ে এই সাংস্কৃতিক আগ্রাসনটা আরো প্রবলভাবে এসেছে। কিন্তু ভাষা আন্দোলনের ভেতর দিয়ে বলতে ভাষা আন্দোলন এর জন্য দায়ী না। এর জন্য ভাষা আন্দোলনটা হলো কেন? হলো একজন নেতার একটি ভুলের কারণে। যে ভুলটা তিনি না করলে সবচেয়ে ভালো ছিল। তিনি তো ভাষাকে কেড়ে নিতে চাননি।
তিনি রাষ্ট্রীয় ভাষা করতে চাননি। কিন্তু কথা হচ্ছে তার নিজের ভাষাও তো উর্দু ছিল না। তিনি তো পুশতু ভাষার লোক। তিনি কেন এটা নিষিদ্ধ করলেন? বা নিষিদ্ধ মানে একমাত্র উর্দুই হবে রাষ্ট্রভাষা। এই ভুল মেসেজের কারণে একটি আ আ আন্দোলন হলো। পৃথিবীতে ভাষা নিয়ে আন্দোলন বাংলা ভাষা ছাড়া আর হয়নি। ভাষা দিবস পালন করে আরেকটি রাষ্ট্র, সেটা হলো বুলগেরিয়া। তারা ভাষা দিবস পালন করে, কিন্তু সেটা লড়াইয়ের জন্য না। তাদের একটা অন্য একটা প্যাটার্ন আছে, সেটা অন্যদিন আলোচনা করা যাবে। আসামেও বোধহয় ভাষা নিয়ে একটা লড়াই হয়েছিল। স্বাধীন আসাম ওই ভারতে, সেটা হ্যাঁ। আমাদের এইটাই। না, তাদের এ আলাদা করে একটা আলাদা হয়েছিল। করে হয়েছে এবং সেখানেও এবং ৭-৮ জন বা উত্তর তারও ভারতেও বেশি, কিছু, হ্যাঁ, উত্তর হ্যাঁ, ভারতেও কিছু এ ধরনের আন্দোলন আন্দোলন দেখা হয়েছে, কিন্তু সেই যায় আরকি প্যাটার্নটা ইতিহাসে। কিন্তু আমাদের মতো না, বায়ান্নের মতো না। জি, জি। যাই হোক, এরপরে ৭১ এ আমরা স্বাধীনতা পেলাম। আমরা আ বিশাল যুদ্ধের মাধ্যমে, রক্তের মাধ্যমে, জীবনের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে যে সংস্কৃতি স্বাধীনভাবে থাকার কথা, সেটি থাকেনি। সেটি না থাকার ২ টো কারণ। প্রথমত কারণ হলো এখানের সাংস্কৃতিক আগ্রাসন ছিল প্রবলভাবে। দ্বিতীয় হলো যাদের উপর আগ্রাসনটা হয়েছে তারা এটাকে ক্রমাগত আগ্রাসনকে কবুলই করেছে আমি বলব। মানে নিজেরা নিজেদেরকে ছেড়ে দিয়েছেন। আমাদের কিছু করার নেই, সাংস্কৃতিক আগ্রাসন আসবেই। এটাই হয়ে গেছে বড় সমস্যা। এখানে যে ছায়ানট প্রবলভাবে এসেছে সেটা কখন? ছায়ানট প্রবলভাবে এসেছে ১৯৬৭ সালে। ৬৭ সালে এই নববর্ষ প্রবলভাবে এসেছে আমি বলেছি। এর কারণ কি? এর পেছনে কারণটা হলো সেটি আরেকজন মন্ত্রী, পাকিস্তানি মন্ত্রীর ভুলের কারণে। মির্জা শাহাবুদ্দিন, তিনি তথ্যমন্ত্রী। তিনি রবীন্দ্রসঙ্গীতকে পাকিস্তান রেডিওতে সীমিত করেছেন কিংবা নিষিদ্ধ করেছেন। বিস্ময়ের বিষয় হলো তখন থেকেই রবীন্দ্রনাথ প্রবলভাবে এখানে আলোচিত, এখানে গ্রহণীয়, এখানে পূজনীয় হয়ে উঠলেন। এর আগে রবীন্দ্রনাথকে কিন্তু তার মানে আমরা যাদেরকে আমাদের সনাতন ধর্মের ভাইরা বলি, তারাও ওভাবে গ্রহণ করতেন না। কারণ তিনি ব্রাহ্ম ছিলেন। দিস কজ রবীন্দ্রনাথ ওভাবে আলোচনার ছিল না। কিন্তু যেহেতু এখানে নিষিদ্ধ করেছে, অতএব এটাকে পুঁজি করো, এটাকে অস্ত্র করো। সেই অস্ত্রটাই শুরু হলো এবং সেই থেকে রবীন্দ্রনাথের গান আবাহন, বৈশাখের আবাহন সঙ্গীত হিসেবে ব্যবহৃত। এসো হে বৈশাখ এসো, এসো। এটি একটি চমৎকার গান, নিঃসন্দেহে কোনো মানে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ওই যে পেছনে যে ছায়ানট কিংবা এখানে যে আরো সাংস্কৃতিক আগ আ সংগঠনগুলো আছে, তাদের প্রতিষ্ঠার লক্ষ্য আপনি যদি দেখেন, তাদের উদ্দেশ্য যদি দেখেন, তাদের উদ্দেশ্য আর লক্ষ্য তারা ১০০ তে ১০০ ভাগ পালন সততার সাথে করে। তারা তাদের সততার সাথে করে। কিন্তু ঘটনা হলো তারা যে এখানে আগ্রাসন চালাচ্ছে, কারণ মাঠ তো খালি। খালি মাঠে গোল দেয়া তো খুব সহজ বিষয়। জি, জি। এখানকার সংস্কৃতি যদি, এখানকার বিশ্বাসী সংস্কৃতি যদি স্ট্রং থাকতো, তাহলে এই আগ্রাসন কোনোভাবেই প্রবলভাবে আসতে পারত না। এখন ওই যে আমি শুরুতে যেটা আমি জি, জি। বলেছি যে আমরা চাই তারা আমাদেরটা বলবে। না, তারা আমাদেরটা বলবে না। আমরা কি তাদেরটা বলব? কেন বলব? আমি তো সেটা বিশ্বাস করি না। তারাও এটাকে বিশ্বাস করে না। সে কারণে তারা তাদেরটা এখানে প্রতিষ্ঠা করতে চায় এবং এখানকার মানুষের ব্যাপারে সংস্কৃতির যে লক্ষ্য তাদের, সেটি হলো এখানকার মানুষেরা নামে একরকম থাকবে, কাজে অন্যরকম থাকবে। হিসাব হলো এটি। একদম হিসাব এটি। যে তারা নামে মুসলমান, কাজে কোনো মুসলমানের কিছু থাকবে না। এটি হলো সাংস্কৃতিক আগ্রাসনের চূড়ান্ত পর্যায়। অর্থাৎ একটি জাতিকে, একটি নেশনকে তার জায়গা থেকে, তার বিশ্বাসের জায়গা থেকে, তার মূল ভিত্তি থেকে সরিয়ে ফেলা এবং সরিয়ে যে ফেলেছে এটা সে বুঝতেও পারছে না। না বুঝেই দেখা গেল পঙ্গপালের মতো আমাদের তরুণ-তরুণীরা কিন্তু সেদিকে ঝাঁপাচ্ছে। তারা ওটাকে স্বাভাবিক মনে করে নিয়েছে। যে একটা তরুণ সে বিশ্বাস করে, সে উম এক আল্লাহ বিশ্বাস করেন, কথার কথা। কিন্তু তার কর্মক্ষেত্রে শত স্রষ্টাকে সামনে নিয়ে আসতেছে। অসংখ্য স্রষ্টাকে সে মান্য করছে। কিন্তু এটা যে স্রষ্টার সাথে শিরক হচ্ছে এই বোধটাই তার নাই। কারণ এই কালচারাল বোধটাকে একেবারে অ্যাবলিশ করা হয়েছে। ক্ষয়িষ্ণু হয়ে গেছে আমাদের সেই বোধটা। আ আমরা শেষের দিকে চলে এসেছি। সাংস্কৃতিক আগ্রাসনের প্রসঙ্গ আসলেই চলে আসে হচ্ছে ভাষার আগ্রাসন বা সাহিত্যের আগ্রাসন। আমরা দেখি যে আমাদের মিডিয়া হাউস গুলা বলি বা হচ্ছে সাহিত্যের ভাষায় বলি, যেমন হচ্ছে আমাদের লাশগুলো মরদেহ হয়ে যায়।
বা মরহুমকে প্রয়াত বলছি। এই যে শব্দগুলোর ব্যবহার বা হচ্ছে এখন দেখা যায় অনেকে ইচ্ছায় বা অনিচ্ছায় হোক জলের ব্যবহারটা বেশি করে, পানিটা করে না। তো এই শব্দের ব্যবহারটাকে একজন লেখক হিসাবে, যেহেতু আপনি নিজেও লেখক, কিভাবে দেখছেন? এটাকে আমরা বলি এটা হলো শব্দ আগ্রাসন বা ভাষা আগ্রাসন। কালচারালি যখন আগ্রাসনটা হয়, সাংস্কৃতিকভাবে যখন আগ্রাসনটা হয় তখন নানা ধরনের উইংস থাকে, দরজা থাকে আগ্রাসনের। এই আগ্রাসনের ১ম আগ্রাসন তো কিন্তু শব্দগতভাবেই হয়। যেটা আমাদের বাংলা ভাষায় এবং এই জনপদের মানুষের উপরে এই আগ্রাসনটা প্রবলভাবে শুরু থেকেই ছিল। যেমন ধরুন কথার কথা আমরা এইখানকার মানুষ বলে যে আ কেউ একটা বাচ্চা, ছোট বাচ্চা ভালো কাজ করলো, "তুমি খুব লক্ষ্মী।" আমরা এটাকে বলছি দিব্যি এবং এটি এত ব্যবহৃত শব্দ চিন্তারও বাইরে। কিন্তু আমরা কি ভাবি এর অর্থ কি? তাহলে এটাকে আমাদের সহনীয় করা হয়েছে। মরদেহ সেটাকে আমরা মরদেহ হিসেবে এখন বলা শুরু করেছি। কারা বলছে? আমাদের মিডিয়া। আমরা ইন্তেকাল শব্দকে বলছি না, যে প্রয়াত হয়েছে। প্রয়াত হয়েছে। তো এই শব্দগুলো রিপ্লেস হচ্ছে কিভাবে? হচ্ছে এই কারণে যে আমরা মনে করছি যে ইন্তেকাল শব্দ এখানকার যারা আ আ প্রগতিশীল সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে তাদের দৃষ্টিতে ইন্তেকাল শব্দটি, পানি শব্দটি এগুলা হলো মুসলমানি শব্দ। তো মুসলমানি শব্দ মানে এটা তো আধুনিক হতে পারে না। ভেজালটা হলো এখানে। জি। এখন আমি তর্কের খাতিরে ধরে নিলাম তারা এখানে ঠিক আছে। তাদের দৃষ্টি ঠিক আছে। কিন্তু যারা এখানে আমাদের বিশ্বাসী নাম নিয়ে মৃত মানে ইন্তেকাল পরিবর্তে সেটাকে প্রয়াত বলছে, তারপরে হলো মরদেহ বলছে, জল বলছে, তারা কি এই যে সজ্ঞানে বলছে? হয়তো কেউ সজ্ঞানেই বলছে। কেউ। কিন্তু বেশিরভাগ সজ্ঞানে বলছে না। ওই যে লক্ষ্মীর মতো অবস্থা। মরদেহ এটা বললেই তো হয়। কিন্তু না, আমরা এটাকে যদি গভীরভাবে ভাবি তাহলে আমাদের এই জনপদের যে শব্দগুলো এগুলো উর্দু, ফার্সি, আরবি এইসব পুস্তু এবং জাপানি, ইংরেজি সব ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে। কিন্তু যেই শব্দগুলো আমরা গ্রহণ করেছি এর প্রত্যেকটি শব্দের আলাদা সৌন্দর্য আছে, আলাদা হিস্টেরিক্যাল ব্যাপার আছে, আলাদা গাম্ভীর্যতা আছে। যেমন ইন্তেকাল শব্দটি, এটি হলো স্থানান্তরিত হওয়া, রূপান্তরিত হওয়া, এক স্থান থেকে আরেক স্থানে চলে যাওয়া। এটি হলো ইন্তেকাল। কিন্তু মৃত শব্দটাকে সেটা মনে হয় না। মৃত শব্দটা সেটা মনে হয় না। যদিও মৃত শব্দটাও ও আরবির সাথে যোগ আছে। আরবি এর সাথে যোগ আছে। মাতা থেকে এটা কাছাকাছি শব্দ আসে। তারপরে হলো জল শব্দটা। এই জল শব্দটা কলকাতা ছাড়া আরবের ভারতের কোথাও কিন্তু জল আর নেই। সব জায়গায় পানি। হিন্দি ভাষায় তো পানিই ব্যবহৃত হয়। পানি শব্দটা রুটও মানে হিন্দি, হিন্দি। হিন্দিতে ব্যবহৃত হয় কিন্তু পানি শব্দটা উর্দু। উর্দু শব্দ আচ্ছা, থেকে আচ্ছা। এসেছে। আরবিতে যেটাকে মা বলা হয়েছে, মাউন। মাউন মানে পানি। তো কিন্তু জল বললে অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো এই যে জলকে জল হিসাবে ব্যবহার করছে এমন একটা শ্রেণী তারা এখন ধর্মের প্রতিনিধি হয়ে উঠেছে। সমস্যাটা এখানে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমি এই শব্দ ব্যবহার করতে পারব না। যেমন জলধি যদি আমি বলি, হুম? বা বিস্তীর্ণ জলধি যখন বলি তখন এটার অন্যরকম একটি মিনিং বিশালত্বকে বুঝাচ্ছে। সেখানে আমি বিস্তীর্ণ পানি বললে জিনিসটা হয়তো ওভাবে জুৎসই হবে না। কিন্তু ব্যবহারের ক্ষেত্রটা হলো বিষয়। কিন্তু জোর করে আরোপিতভাবে পানিকে এভয়েড করার জন্য, বাদ দেয়ার জন্য জল শব্দকে রিপ্লেস করা এটি একটি আগ্রাসন। এইভাবে করে আমাদের যেমন বিসমিল্লাহ গলদ। হ্যাঁ। কি ভয়ংকর শব্দ এটি। এটি যে কত বড় ভয়ংকর শব্দ এটা কিন্তু সবাই দিব্যি ব্যবহার করছে। বিসমিল্লাহ গলদ মানে বিসমিল্লাহ ভুল।
অর্থাৎ আল্লাহর নামে ভুল নাউজুবিল্লাহ। কাজটা হচ্ছে এরকম। হ্যাঁ, এটা কিন্তু পুশ করা হয়েছে। আমাদের এখানে আমরা ব্যবহার করি যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মহাভারত শুদ্ধ এটা কে বলল? মহাভারত তো দাঁড়িয়ে আছে নীতির মহাভারত তো উপর। একটি মহাকাব্য। এটা হ্যাঁ, কিন্তু ধর্মীয় গ্রন্থ না। জি, জি, জি। কিন্তু আমরা বলি যে মহাকাব্য অশুদ্ধ হবে। কিংবা বাইবেল, এটা কি বাইবেল যে রূপান্তর করা যাবে না? বাইবেল তো রূপান্তর হতে অসংখ্যবার রূপান্তর হয়ে আসছে। আমি বলতে চাচ্ছি এই যে আগ্রাসন, এগুলো কিন্তু আগ্রাসন আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের এমন বাক্য যেটার কোনো পরিবর্তন করা যাবে না, সেটা বাইবেল। এটা হলো মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিংবা শুদ্ধতা এমনই গুরুত্বপূর্ণ যেটা হলো মহাভারত। মহাভারত একটি মহাকাব্য। এটি বিস্ময়কর মহাকাব্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। লক্ষাধিক শ্লোক আছে মহাকাব্যের মধ্যে এবং আ মহাকাব্যের সাথে জড়িয়ে আছে বিশাল গল্প। হুম? সেখানে যে গল্প এটি আ আ বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। জি, আমি জি, জি। ওদিকে যাব না। যাই হোক, এইভাবে করে শব্দ আগ্রাসনগুলো, ভাষা আগ্রাসনগুলো আমাদের মধ্যে এসেছে এবং প্রতিনিয়ত প্রবেশ করছে। এর কারণ ওই যে বললাম, যে মাধ্যম হয়ে, যে নদী হয়ে ঢুকছে সেই নদী হলো কয়েকটি। একটি হলো মিডিয়া, এটি হলো নাটক। নাটকও কিন্তু মিডিয়ার মাধ্যমেই আসে। যদিও পথনাটক আছে, মঞ্চ নাটক আছে। তারপরে হলো গানের মাধ্যমে, তারপরে হলো আড্ডা আয়োজনের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, বিয়ের অনুষ্ঠান। সেখানে যে গায়ে হলুদের যে বিষয়গুলো আমাদের এখানে আসছে, গায়ে হলুদের যে টার্মস গুলো, এগুলো কোনটাই কিন্তু আমাদের এই মাটির সংস্কৃতি নয়, এই বিশ্বাসের সংস্কৃতি নয়। আ এবং মুসলমানেরা এখানে যে সংস্কৃতি প্রবর্তন করেছিল সেটাকে ভারত উপমহাদেশও গ্রহণ করেছিল। এবং আদালত কেন্দ্রিক যত পরিভাষা আছে এগুলো সবই কিন্তু ইসলামিক সংস্কৃতিরই অংশ এখন পর্যন্ত। এই যে আদালত শব্দটা আমি বললাম, এটিও কিন্তু এটি ফার্সি শব্দ। আদালত কেন্দ্রিক সমস্ত শব্দগুলো কিন্তু ফার্সি। ওকিল, একটা উকিল জি। এটি আরবি শব্দ। হ্যাঁ, জেরা আরবি শব্দ। কাজের গোয়ালে আছে, খাতায় আছে, গোয়ালে বলে নেই, নেই। বলে না? তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এখনো আছে। কিন্তু এগুলোকে বৃহৎ করে তোলা, এগুলোকে বাস্তব জীবনে নিয়ে আসা এবং এগুলোর মাধ্যমে আমাদের দিন যাপন করার যে বিষয়টি, এটি এখন গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি প্রশ্ন করতে চাই। একবারে শেষ প্রশ্নই বলা যায়। সেটা হচ্ছে যে আমরা যে আলোচনা তখন করলাম এবং আ আমরা জানি যে আপনি একসঙ্গে সংস্কৃতি ব্যক্তিত্ব, অর্থাৎ একজন সংস্কৃতি কর্মী হিসেবে যেমন কাজ করছেন বা করে আসছেন, পাশাপাশি লেখক হিসেবেও কাজ করছেন লেখার ক্ষেত্রে। বাংলাদেশের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে একজন লেখক হিসেবে এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে আ এবং বাংলাদেশ সংস্কৃতির উৎকর্ষ এবং বিকাশে আমরা কিভাবে কাজ করে যেতে পারি? এটা আসলে প্রথমত বিশ্বাসের জায়গাটায় দাঁড়াতে হবে। সংস্কৃতি হলো বিশ্বাসের প্রতিরূপ। আমি শুরুতেই বলেছিলাম। এটাকে আরেকটু বিশদ করি। যেমন ধরুন, একজন ব্যক্তি মারা গেল। মারা গেলে তাকে আ গোসল দিয়ে দাফন-কাফন করে কবরস্থ করা হয় একটি বিশ্বাসের কারণে। আবার সেই লোকটাকে পোড়ানো হয় চিতায়, সেটি একটি বিশ্বাসের কারণে। আরেকটি সময় বসিয়ে কবর দেয়া হয়, সেটিও একটি বিশ্বাসের কারণে। তার মানে বিশ্বাসের বহিঃপ্রকাশটা সংস্কৃতি। এখন আপনি বলতে পারেন যে, কবর দেয়া কি সংস্কৃতি? না, কবর দেয়াটা সংস্কৃতি না। কবর দেয়াটা ধর্মীয়। কিন্তু কবর দেয়ার পদ্ধতিটা সংস্কৃতি। কথা সংস্কৃতি না, কথা বলার পদ্ধতিটা সংস্কৃতি। কাজ সংস্কৃতি না, কাজ করার পদ্ধতিটা সংস্কৃতি। তার মানে হলো, সংস্কৃতি হলো লাইফস্টাইল। বিউটিফুল লাইফস্টাইল হলো সংস্কৃতি। জীবনযাপন পদ্ধতিটা সংস্কৃতি। আপনি বসবেন, কিভাবে বসবেন? আপনি হাঁটবেন, কিভাবে হাঁটবেন? আপনি কথা বলবেন, কিভাবে কথা বলবেন? খাবেন, কি করে খাবেন? পোশাক পরবেন, কেমন পোশাক পরবেন? আপনি একজনের সাথে মিট করবেন, কিভাবে মিট করবেন? কিংবা আপনি জব করবেন, কিভাবে করবেন? আপনার কাজ কিভাবে আঞ্জাম দিবেন? আপনি লিখবেন, সেই লেখাটা কোন তরিকায় লিখবেন? গান করবেন, কি গান করবেন? কেমন গান করবেন? গান কিন্তু আমরা গানকে সংস্কৃতি ধরে নিয়েছি। আসলে গান নিজস্ব অর্থে সংস্কৃতি নয়। এটা সংস্কৃতির একটি রূপ। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সংস্কৃতি মানে হলো জীবনযাপন পদ্ধতি।
এই জীবনযাপন পদ্ধতিতে যখন আসবো তখন আমরা শুধুমাত্র গান, কবিতা, নাটক এটাকে সংস্কৃতি ভাববো না। তখন আমার পুরো জীবনটাই ইভেন আমার চিন্তাও সংস্কৃতির অংশ। থিংকিং লেভেল বা লেভেল অফ থিংকিং এটা সবচেয়ে বড় কালচার। মানুষ তার দৃষ্টিভঙ্গির আলোকে পরিচালিত হয়, তার চিন্তার আলোকে পরিচালিত হয়। যে লোকটা বিশ্বাস করে যে তাকে জীবন যাপন করতে হবে চুরি করে, সে চুরির জিনিস শিখে, চুরিবিদ্যা শিখে। যে লোকটা ভাবে যে না চুরি না আমাকে আরো প্রবলভাবে করতে হবে, সে ডাকাতি শিখে। আবার যে লোকটা চিন্তা করে যে না আমাকে একটু ভদ্রভাবে যেতে হবে, তাহলে সে একটু লেখাপড়া শিখে চাকরি করে। চাকরি করতে গিয়ে যে লোকটা ভাবে যে আমার এইটা যথেষ্ট না, আমাকে অনেক টাকা পয়সার মালিক হতে হবে, তখন সে ভদ্রভাবে চুরিবিদ্যা শেখে। হ্যাঁ? এই প্রত্যেকটা জিনিসই কিন্তু কালচারের অন্তর্গত। কালচার কি করে? কালচার রিফাইন করে, ফাইনেস্ট করে। অর্থাৎ বোধকে, চিন্তাকে, চেতনাকে, সততাকে, বিশ্বস্ততাকে, আমানতদারিতাকে প্রত্যেকটা জিনিসকে রিফাইন করে, চমৎকার করে, ফ্যান্টাস্টিক করে, সবচেয়ে মাধুর্যপূর্ণ রংটা লাগিয়ে দেয় কালচার। এই কালচারকে চর্চার জন্য আমি মনে করি এই জীবনের এই বিশ্বাসের গ্রাউন্ডে দাঁড়াতে হবে এবং বিশ্বাসের জায়গা থেকে আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে। তাহলে দেখা যাবে আমি যে উম এই যে পত্রিকা বের করছি এটার মধ্যে একটা সংস্কৃতি থাকবে। পত্রিকাটা সংস্কৃতি না, পত্রিকাটা একটি ওয়ার্ক, কাজ। কিন্তু এটার একটা চমৎকার কভার থাকবে, এটার গেটআপ মেকআপ থাকবে, এটার সিস্টেম থাকবে। এটি সংস্কৃতি কিন্তু। হুম? ঠিক এইভাবে করে আ আ আমি প্রত্যেকটা জীবনের প্রতিটি কাজে যখন যাব ওই কাজের পদ্ধতিটা হলো সংস্কৃতি। যখন আমরা এই চিন্তায় দাঁড়াবো তখন দেখা যাবে আমাদের প্রত্যেকটি নেতাকেও সংস্কৃতিবান হতে হবে, কারণ নেতৃত্ব কিভাবে দিতে হয় সেটা সংস্কৃতির অংশ। একজন নেতাকে কিভাবে কর্মীদের সাথে ডিল করতে হয় সেটিও সংস্কৃতির অংশ। যে নেতা আ তিনি বিশ্বাস করেন যে আ তার কর্মীদেরকে মন্দ কথা বললেই তারা ঠিক থাকবে, সে মন্দ কথাই বলবে। আবার যে নেতা ভাবে যে না আমার কর্মীকে sophisticated কথা বলতে হবে, সবচেয়ে ভদ্র কথা বলতে হবে, তিনি সেই ভদ্র কথা দিয়েই তার কর্মীদেরকে সামলাচ্ছেন। এটি কিন্তু কালচার। আমি বলতে চাচ্ছি জীবনের প্রত্যেকটি ধাপে, প্রত্যেকটি স্টেপে সংস্কৃতি রয়েছে। সংস্কৃতি হলো, আবারও বলছি, এটি বিশ্বাসের বহিঃপ্রকাশ এবং এটি হলো জীবনযাপনের একটি রিফাইনেস্ট পদ্ধতি। ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাতে চাই ধৈর্য ধরে আমাদের প্রোগ্রাম শোনার জন্য। আ আমাদের মহামান্য আলোচকের সাথে একমত হয়ে আমিও বলতে চাই আসলে সংস্কৃতি এবং মানুষ পরস্পরের সাথে সম্পর্কিত। যেখানে মানুষ নেই সেখানে সংস্কৃতি নেই, যেখানে সংস্কৃতি নেই সেখানে মানুষ নেই। এরকম একটা তত্ত্ব আমরা দেখি সংস্কৃতিবিদরা আলোচনা করে থাকেন। তো আমাদের আগামীর সংস্কৃতি, বাংলাদেশ সংস্কৃতি বিকশিত হোক। বাংলাদেশের সংস্কৃতি জগৎ বাংলাদেশের মানুষের হোক এই প্রত্যাশা রেখেই কিশোর কণ্ঠের আজকের সংস্কৃতি ভাবনা আয়োজন এখানেই অ্যা সমাপ্ত করছি। সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আল্লাহ হাফেজ।